সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মাস্টার্স প্রিলি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো, বিজনেস ফাইন্যান্স যে সাবজেক্টটা আছে যেটার পরীক্ষা 16 তারিখ, এবং যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, তোমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টটা মাত্র 500 টাকায় সম্পূর্ণ বইয়ের রেকর্ডেড ভিডিও ক্লাস এবং পিডিএফ সাজেশন নিতে পারবা। আমি রিকোয়েস্ট করব, তার আগে এই ভিডিওতে আমরা একটা যাচাই ক্লাস বা ডেমো ক্লাস দিছি। সম্পূর্ণ বইটা এভাবেই রেডি করা হয়েছে। তোমাদের যদি যাচাই ক্লাস বা ডেমো ক্লাসটা ভালো লাগে, তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করে আরও ডিটেলস জেনে নিতে পারবা। কথা না বাড়িয়ে একটু স্ক্রিনের দিকে খেয়াল করি সবাই। আজকে তোমাদের যাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বা বিজনেস ফাইন্যান্স যে সাবজেক্ট আছে সেখান থেকে শর্ট টার্ম ফাইন্যান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়ন, এই ক্লাসটা যাদের জন্য যারা বিবিএ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছো, তোমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টে শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা আছে। যারা বিবিএ ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সাবজেক্টেও কিন্তু শর্ট টার্ম ফাইন্যান্সিংটা আছে। আর এমবিএ প্রিলিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তাদের বিজনেস ফাইন্যান্স যে সাবজেক্টটা আছে সেখানে এই শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর একটা বেসিক ক্লাস এবং একটা সাজেশন নিয়ে হাজির হলাম। সাজেশনটা সলভ করার আগে আমরা বেসিক ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখব। তো বেসিক ক্লাসটা আমরা স্ক্রিনে তোমাদের জন্য নিয়ে আসলাম, খেয়াল করো একটু। স্ক্রিনে বেসিক ক্লাসে অবশ্যই যে জিনিসগুলো জানতে হবে, অর্থাৎ অঙ্ক সমাধানের আগে অবশ্যই জানতে হবে সেটা হলো প্রথমে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং কি বা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর যে সংজ্ঞা সেটা একটু জানবো। খেয়াল করো, 1 বছর বা তাও অপেক্ষা কম সময়ের জন্য যে ঋণ গ্রহণ বা ঋণ প্রদান করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বা শর্ট টার্ম ফাইন্যান্সিং বলে। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়ন বা শর্ট টার্ম ফাইন্যান্সিং হতে হলে 1 বছরের কম সময়ের জন্য অর্থায়ন হতে হবে, বা 1 বছরের কম সময়ের জন্য কারো কাছ থেকে ঋণ নিলে বা কাউকে ঋণ প্রদান করলে সেটাকে মূলত বলা হয় শর্ট টার্ম ফাইন্যান্সিং। এখন এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর অঙ্কগুলো করতে হলে আমাদের কিছু বেসিক সূত্র জানা থাকতে হবে। আমরা জাস্ট সূত্রগুলো একটু দেখে নিব, আমরা অঙ্কে সেগুলোর প্রয়োগ দেখাবো। আমি আবার বলি, সূত্রগুলো জাস্ট আমরা এখানে একটু দেখব কিভাবে হয়, আর অঙ্ক করার সময় যখন সেগুলোর প্র্যাকটিক্যালি প্রয়োগ করব তখন আমাদের সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। এখন জাস্ট একটু সূত্রগুলা খেয়াল করো। সূত্রের একদম সিরিয়াল নাম্বার, এখানে ফর্মুলা, এখানে একটু ফর্মুলাগুলোর ডেসক্রিপশন বা বর্ণনা দিছে। 1 নাম্বার কস্ট অফ ট্রেড ক্রেডিট অর ইআইআর, অর্থাৎ ব্যবসায়িক ঋণের ব্যয়, এইটা দুইভাবে বের করা হয়। একটা হলো এপিআর সমান, এপিআর এর পূর্ণরূপ হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এপিআর বের করতে হয় টার্ট ব্র্যাকেট সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। হিয়ার মানে এখানে ইআইআর, আরেকটা সূত্র আছে কি ইআইআর। এই ইআইআর এর সূত্র হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে ইআইআর এর সূত্র হলো থার্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপর থার্ড ব্র্যাকেট ইন্টু 100। হিয়ার দিয়ে আমরা ইআইআর এর পূর্ণরূপ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, সিডিআর এর ক্যাশ ডিসকাউন্ট রেট, সিপি মানে ক্রেডিট পিরিয়ড, ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, আর আর বের করতে হলে সিডিআর কে 100 মাইনাস সিডিআর দ্বারা ভাগ করতে হয়। মানে 100 মাইনাস সিডিআর করার পরে যে রেজাল্ট আসবে সেটা দিয়ে সিডিআর কে ভাগ করলে আমরা আর এর মান পাবো। এন মানে হলো, এন এর বের করতে হলে 360, এটা একটা 360 কার্য দিবস বোঝায়। সেখানে সিপি মাইনাস ডিপি ভাগ করে যে মানটা আসবে সেটাকে 360 কে সেটা দিয়ে সেই মান দিয়ে ভাগ করব। তো সিপি হলো ক্রেডিট পিরিয়ড, ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড। 2 নম্বর সূত্রটা হলো কস্ট অফ কমার্শিয়াল পেপার, এটাও স্বল্পমেয়াদী অর্থায়নের আরেকটা উৎস। কস্ট অফ কমার্শিয়াল পেপারও বের করার দুইটা সূত্র, যে কোনোটা দিয়ে বের করা যাবে। একটা হলো এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 360 ডিভাইডেড বাই ডিএম ইন্টু 100, অর ইআইআর সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 থার্ড ব্র্যাকেট শেষ করবো ইন্টু 100। হিয়ার এখানে এফবি সমান হলো ফেস ভ্যালু, এফসি মানে হলো ফ্লোশন কস্ট, এসবি মানে হলো সেলস ভ্যালু, এফবি মানে সেলস ভ্যালু পাইতে হলে এফবি যেটা আসবে সেটা থেকে ডিসকাউন্ট মাইনাস করতে হবে। আর এনএসবির পূর্ণরূপ হলো নেট সেলস ভ্যালু, এনএসবি পাইতে হলে এসবি থেকে আদার কস্ট মাইনাস করতে হবে। ডিএম মানে হলো ডেস অফ ম্যাচুরিটি, আর বের করতে হলে এই ক্ষেত্রে
অর্থাৎ এই কস্ট অফ কমার্শিয়ালের আর বের করতে হলে এফবি থেকে এসবি মাইনাস করে এনএসবি দ্বারা ভাগ করব। আর এন পাইতে হলে 360কে 360 দিনকে ডিএম বা ডেট অফ ম্যাচুরিটি যেটা সেটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এন এর মান। আমরা পেজ 2-তে যাব, পেজ 1 থেকে পেজ 2-তে আসলাম, আরও কিছু ফর্মুলা দেখব এখানে। 3 নাম্বার হলো কস্ট অফ শর্ট টার্ম আনসিকিউরড ব্যাংক লোন। এটাও একটা স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস। এটা 3টা ভাগে ভাগ করা হয়, 3টা সূত্র আছে। 1 নাম্বার হলো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এপিআর সমান, আবার বলে রাখি যে এখানে এপিআর মানে কি, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এপিআর সমান টোটাল ইন্টারেস্টকে প্রিন্সিপাল দিয়ে ভাগ করে ইন্টু 360কে ডিএম দ্বারা ভাগ করব, করে সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এপিআর পেয়ে যাব। হিয়ার পাশে লেখা আছে ডিএম মানে হলো ডেজ অফ ম্যাচুরিটি। বি নাম্বার হলো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইআইআর বের করতে হবে। ইআইআর এর সূত্র হলো 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। হিয়ার এখানে আমাদের আই মানে হলো টোটাল ইন্টারেস্ট, এখানে আই মানে কি টোটাল ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল, আর মানে আই বাই পি, এন মানে হলো 360 ডিভাইডেড বাই এম। সি কম্পাউন্ড ইন্টারেস্ট ডিসকাউন্ট বেসিস। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সূত্র হলো ইআইআর সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। পি সমান প্রিন্সিপাল, আই মানে টোটাল ইন্টারেস্ট, আর মানে হলো আই ডিভাইডেড পি মাইনাস আই, এন মানে হলো 360 ডিভাইডেড বাই ডিএম। 4 নম্বর সূত্রটা হলো, 4 নম্বর অর্থায়নটা হলো কস্ট অফ ব্যাংক লোন বা কম্পেনসেশন ব্যালেন্স। 11 নাম্বার দিয়ে এতে উইদাউট ডিসকাউন্ট ইআইআর অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজড লোন ইন্টু 100। আর ইআইআর এর সূত্র হলো আই ডিভাইডেড বাই পি মাইনাস সিবি ইন্টু 100। হিয়ার সিবি compensation balance, CB money, I money interest, P money principal. B number হলো on discount basis means the interest will be deducted in advanced. EIR I divided by P minus CB minus I into 100. Here CB সমান compensating balance, I মানে হলো interest, P মানে হলো principal. এই সূত্রগুলো জাস্ট খেয়াল রাখবা, জাস্ট একটু দেখে নিবা, পরে অঙ্কের ভিতরে তুমি যখন প্র্যাকটিক্যালি সূত্রগুলো প্রয়োগ করবা তখন আয়ত্ত হবে। এভাবে কিন্তু আমি যেভাবে বুঝাচ্ছি তুমি কিন্তু এভাবে মুখস্থ করে ফেলতে পারবে না, জাস্ট একটু দেখে যাবা কোনটা কি। তো প্র্যাকটিক্যালি আমরা কখন বুঝবো, যখন অঙ্ক করব। ঠিক আছে, এখন এতগুলো সূত্র দেখে নার্ভাস হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাত্র 10টা অঙ্ক করলে তোমার সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। ওকে, তো এগুলোকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করবো আমরা। পেজ 3-তে আসলাম, আরও কিছু সূত্র আমরা দেখে নিলাম। কস্ট অফ ব্যাংক লোন ইনস্টলমেন্ট বেসিস, ইআইআর এর সূত্র 2PC A ইন্টু n প্লাস 1 ইন্টু 100। হিয়ার পি মানে হলো নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার, সি মানে হলো অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এ মানে হলো অ্যামাউন্ট অফ লোন, এন মানে হলো টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট। 6 নম্বর সূত্র আমাদের যেটা বের করতে হয়, কস্ট অফ ব্যাংক লোন রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। ইআইআর এর সূত্র হলো আই প্লাস সিএফ ডিভাইডেড বাই ইউআরসি ইন্টু 100। আই মানে হলো ইন্টারেস্ট অন ইউজড লোন, সিএফ মানে কমিটমেন্ট ফি অন আনইউজড লোন, ইউআরসি এর পূর্ণরূপ হলো ইউজ রিভলভিং ক্রেডিট লোন। 7 নাম্বারটা হলো কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং। অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর জন্য এপিআর বের করতে হয় নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ডিভাইডেড বাই ইউজেবল লোন ইন্টু 100, আর ইআইআর দিয়েও বের করা যায় 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। হিয়ার AR মানে হলো অ্যাকাউন্টস রিসিভেবল, আর মানে হলো নেট পিরিয়ডিক কস্ট বাই ইউজেবল লোন, এন মানে হলো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, অ্যানুয়াল ক্রেডিট সেলস। এই এন এর মান বের করতে হলে অ্যানুয়াল ক্রেডিট সেলসকে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল দ্বারা ভাগ করতে হয়, অথবা 360কে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দ্বারা ভাগ করলেও এন এর মান পাওয়া যায়। পেজ 4-এ আসলাম, আরও কিছু সূত্র দেখব, তারপরে আমরা অঙ্ক যাব। 8 নাম্বার কস্ট অফ লোন এগেইনস্ট অ্যাকাউন্টস রিসিভেবল। এক্ষেত্রে ইআইআর বের করতে হলে আই 1 মাইনাস 1 বাই আর মাইনাস 1 বাই n ইন্টু 100 এই সূত্রটা ব্যবহার করব। হিয়ার আর সমান হলো নমিনাল ইন্টারেস্ট রেট, এন্ড মানে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার বা অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারের জন্য আমরা পাবো কিভাবে বের করব, 360কে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দ্বারা ভাগ করব। 9 নাম্বার অ্যাভারেজ লেভেল অফ অ্যাকাউন্টস রিসিভেবল, এটা বের করতে হলে অ্যানুয়াল ক্রেডিট সেলস ইন্টু অ্যাভারেজ কালেকশন পিরিয়ডকে 360 দিন দ্বারা ভাগ করব। 10 অ্যানুয়াল কস্ট, টোটাল পেরোলকে অপরচুনিটি কস্ট রেট দিয়ে ভাগ করব, গুণ করব। 11 কস্ট শর্ট টার্ম ফাইন্যান্সিং,
average wages into opportunity cost rate। 12 নম্বর, ক্যালকুলেশন অফ ইউজেবল লোন, অ্যাভারেজ লেভেল অফ অ্যাকাউন্টস রিসিভেবল যেটা থাকবে সেটার থেকে লেস করতে হবে কমিশনটা, লেস করতে হবে তারপর কম্পেনসেটিং ব্যালেন্স, তারপর লেস করতে হবে ইন্টারেস্ট চার্জ, ফাইনালি ইউজেবল লোনটা পেয়ে যাব। 13 নম্বর, ক্যালকুলেশন অফ নেট ফ্যাক্টরিং কস্ট। নেট ফ্যাক্টরিং কস্ট বের করতে হলে অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ যেটা সেটার সাথে অ্যাড করতে হবে অ্যানুয়াল কম্পেনসেটিং চার্জ এবং লেস করতে হবে সেভ ফর এনি কস্ট, নেট ফ্যাক্টরিং কস্ট পেয়ে যাওয়া। এখানে একটা টিপস দেওয়া আছে, খেয়াল করো। প্রশ্নে সিম্পল ইন্টারেস্ট উল্লেখ না থাকলে এপিআর এবং কম্পাউন্ড ইন্টারেস্ট উল্লেখ, প্রশ্নে সিম্পল ইন্টারেস্ট উল্লেখ থাকলে তখন এপিআর অবশ্যই করতে হবে, আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট উল্লেখ থাকে সেক্ষেত্রে ইআইআর বের করতে হবে। তাহলে আমাদের যে এপিআর এবং ইআইআর, এটার জন্য এই টিপসটা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এটা একটু মুখস্থ রাখবা। প্রশ্নে সিম্পল ইন্টারেস্ট উল্লেখ থাকলে কি এপিআর, এপিআর মানে কি, এপিআর এর পূর্ণরূপ হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, আর কম্পাউন্ড ইন্টারেস্ট উল্লেখ থাকলে সেক্ষেত্রে ইআইআর বের করতে হবে, আর যদি কিছু উল্লেখ না থাকে তখন যে কোনো একটা করলেই হবে। পেজ 5-এ আমরা একটা প্রশ্নের সমাধান করব। আমরা ছোট্ট একটা প্রশ্ন সাজেশন 1 সেটা নিয়ে আসলাম। এটা একটা ইয়ার কোয়েশ্চেন, এনইউভিভি অনার্স ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2019 সালে আসছিল। প্রশ্নটা দেখে দেখো, ক্যালকুলেট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট আন্ডার দ্য কন্ডিশন অফ 3/5, 2/12, net 30। ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে বাংলা অর্থ হলো ব্যবসায়িক ঋণের ব্যয়। ব্যবসায়িক ঋণের ব্যয় ক্যালকুলেশন করতে হবে বা নির্ণয় করতে হবে নিচের শর্তে, আন্ডার দ্য কন্ডিশন, নিম্নোক্ত শর্তে। কি শর্ত আছে দেখো, কন্ডিশনগুলো হলো কন্ডিশন অফ 3/5, 2/12, net 30, এগুলো বুঝতে হবে। 3/5 মানে এটা হলো 5 দিনের ভিতরে টাকা পরিশোধ করলে 3% বাট্টা, আর 12 দিনের ভিতরে টাকা পরিশোধ করলে 2% বাট্টা, না হয় পুরো 30 দিনের ভিতরে তার টাকাটা পেমেন্ট করতে হবে, কোনো বাট্টা পাবে না। এখন আমরা এখান থেকে কি করব, ঋণের ব্যয়টা বের করব। তো ঋণের ব্যয় জিনিসটা হলো, ব্যবসায়িক ঋণের ব্যয় বলতে বাট্টার সুযোগ যদি নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক ঋণের ব্যয়টা সৃষ্টি হয়। মনে করো এখানে আমরা যদি বাট্টার সুযোগটা নিই তাহলে ঋণের ব্যয়টা কমবে, আর যদি বাট্টার সুযোগটা নিতে না পারি মানে বাট্টাকালীন সময়ের মধ্যে যদি আমরা টাকা পরিশোধ করতে না পারি তাহলে ঋণের ব্যয়টা বাড়বে। তো আমরা প্রথমে দুইটা কেস আছে এখানে, একটা হলো 3/5, এটা একটা কেস, আর একটা হলো 2/12, এটা আরেকটা কেস। প্রথম কেসটা আমরা নির্ণয় করব, তার আগে সূত্রটা একটু লিখব। উই নো কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটা একদম 1 নম্বর সূত্র আমরা যে শিখছিলাম। কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র সিডিআর, প্রথমে থার্ড ব্র্যাকেট দিবা, সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিবি, থার্ড ব্র্যাকেট শেষ, ইন্টু 100। তাহলে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের এই সূত্রটা এই অঙ্কেই মুখস্থ করে ফেলি। যত ধরনের কস্ট অফ ট্রেড ক্রেডিট আসবে তখন আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবো। তাহলে আবার একটু খেয়াল করো, কস্ট অফ ট্রেড ক্রেডিট সমান থার্ড ব্র্যাকেট সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এখন আমরা সেগুলোর এভ্রিভিয়েশন বা পূর্ণরূপ দেখব। হিয়ার সিডিআর মানে কি, সিডিআর মানে হলো ক্যাশ ডিসকাউন্ট রেট 3 টাকা। ক্যাশ ডিসকাউন্ট রেট কত, 3। এই যে আমরা প্রথম কেস স্টাডি যেটা করতেছি, কেস 1, 3/5, এটার আবার অর্থ কি বুঝো, সেটা হলো এই 3 হলো ডিসকাউন্টের হার, 5 হলো এই যে নিচে যেটা 5 সেটা হলো ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ 5 দিনের ভিতরে টাকা দিলে 3% ডিসকাউন্ট। আর যেটা সিডিআর সেটা হলো যে সিপি যেটা, সেটা হলো ক্রেডিট পিরিয়ড। যেটা যেটা সিপি সেটা ক্রেডিট পিরিয়ড, মানে পুরা ক্রেডিটের সময় এই নেট 30 যেটা সেটাই ক্রেডিট পিরিয়ড সিপি। এখন আমরা এই মানগুলো এই সূত্রে প্রয়োগ করব, ঠিক আছে। কেস 1, এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এপিআর এর পূর্ণরূপ কি, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, ইকুয়াল সূত্রটা, এই সূত্রটাই জাস্ট এখানে ইনপুট দিলাম, দেওয়ার পর এখন মান বসাবো। সিডিআর, কেস 1 এর সিডিআর হলো কত, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট রেট 3, এই যে 3 টাকা, 3 দিলাম, নিচে 100 সূত্রে 100 লিখলাম, আর সিডিআর যেহেতু 3 পাইলাম, ইন্টু দিলাম সূত্রের, তারপরে 360টা সূত্রে লিখলাম। সিপি মানে হলো কি ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড মানে এই যে নেট 30 সেটা 30 লিখলাম। ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড অর্থাৎ বাট্টাকালীন সময়, এই যে 5 যেটা
এই 5 যেটা সেটা বসাইলাম। সূত্রের সব মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। ৩ কে এই যে ১০০ থেকে ৩ গেলে ৯৭। ৩ কে ৯৭ দিয়ে ভাগ করে যে মান আসবে, ৩৬০ কে ২৫ দিয়ে ভাগ করে যে মান আসবে ৯ টা মান যোগ করব, গুণ করব। আবার খেয়াল করো ৩ ভাগ ৯৭ নিচে একটা মান আসবে, ইন্টু দিব ৩৬০ কে ২৫ দিয়ে ভাগ করব, এখানে একটা মান আসবে। এই দোনোটা মান গুণ করলে ১০৮০ হবে। অথবা আরেকটা সহজ পদ্ধতি, সরি এটা ১০৮০ হবে না। একটা সহজ পদ্ধতি হলো উপরে, উপরে গুণ, নিচে, নিচে গুণ করবা। ৩৬০ কে ৩ দিয়ে গুণ করো ১০৮০, ৯৭ কে ২৫ দিয়ে গুণ করো ২৪২৫। ব্র্যাকেট উঠাই দিবা ইন্টু 100। ১০৮০ কে ২৪২৫ দ্বারা ভাগ করে ১০০ দিয়ে গুণ করো ৪৪.৫৪ হবে। ঠিক একইভাবে কেস 2 টা করব কি ১২ দিনের ভিতর টাকা দিলে 2% বাড়টা। তো কেস 2 টা আমরা করতেছি। কেস 2 এপিআর বা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট সূত্র কিন্তু একই। তার মানে একটা জায়গায় যদি তুমি এই সূত্রটা শিখো, তো সব জায়গায় কিন্তু কস্ট অফ ট্রেড ক্রেডিটের জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারবা কিছু উল্লেখ না থাকলে। ঠিক আছে? তো এখানে যে হেয়ারগুলো দিছি এখানেও সেই হেয়ারগুলো, কথাগুলো একই, জাস্ট মানগুলো চেঞ্জ করবে। কেস 2 তে 2/12 কিন্তু। তার মানে সিডিআর বা ক্যাশ ডিসকাউন্ট রেট হবে 2। আগে যেটা 3 ছিল সেটা 2। আর সিপি ক্রেডিট পিরিয়ডটা ২ টার একই ৩০ দিন। ডিপি ডিসকাউন্ট পিরিয়ড সেটা হলো বাট্টাকালীন সময়। এটাতে বাট্টাকালীন সময় ১২ দিন। মানে ১২ দিনের মধ্যে টাকা দিলে 2% বাট্টা। আগেরটা ছিল ৫ দিনের মধ্যে টাকা দিলে 2% বাট্টা। সেই হিসাবে সূত্রটাতে এখন আমরা মান বসাচ্ছি। সিডিআর এর জায়গায় 2, সূত্রের 100 লিখলাম, মাইনাস সিডিআর এর জায়গায় 2, ইন্টু দিলাম সূত্রের, উপরে ৩৬০ সূত্রের দিলাম, নিচে সিপি মানে ক্রেডিট পিরিয়ড সেটা ৩০ দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড ১২ বসায় দিলাম, ইন্টু 100 দিলাম। এখন উপরে, উপরে গুণ। ২ গুণ ৩৬০ ৭২০, নিচে, নিচে গুণ ৯৮ গুণ ১৮ ১৭৬৪। ৭২০ কে ১৭৬৪ দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে ১০০ দিয়ে গুণ দাও। তোমার এই মানটা আসবে ৪০.৮২%। তাহলে আমাদের ২ টা কেস স্টাডি করলাম। একটাতে কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায়িক ঋণের ব্যয় আসছে ৪৪.৫৪%, আরেকটাতে ৪০.৮২%। পরবর্তী সাজেশনের জন্য চোখ রাখো এবং হাতে কলমে প্র্যাকটিস করো। সূত্রগুলো নিয়ে কোনো টেনশন করবে না। ৫-১০ টা অঙ্ক প্র্যাকটিস করো, দেখবা হয়ে গেছে। যেমন এই অঙ্কে যে সূত্রটা শিখছো, এই সূত্র দিয়ে কিন্তু ৮-১০ টা অঙ্ক আছে অলরেডি। তার মানে একটা শিখলে ৫ টা অঙ্ক করতে পারবা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।